আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। চলছে অনার্স প্রথম বর্ষের পেইড কোর্সের ক্লাস, একই সাথে প্রাইভেট এবং পাবলিক গ্রুপে। ক্লাস শুরুর আগে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। যারা প্রথম বর্ষের অনলাইন কোর্সে অ্যাড আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেকে ক্লাস দেখছো। যারা অ্যাড নেয় তাদেরকেও আগাম স্বাগতম, অনেকে নক দিচ্ছে, ভর্তি হচ্ছে। তোমাদের এই রমজান শেষ হলে কিন্তু পরীক্ষার ডামাডোল শুরু হয়ে যাবে। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি সরাসরি ক্লাসে চলে যাব। অনার্স প্রথম বর্ষের অনলাইন কোর্স চলছে, অনেকেই জানে, অনেকে ভর্তি হয়েছে, নতুন করে বলার কিছু নাই। ক্লাসটা আমি একটু আমার প্রাইভেট গ্রুপে শেয়ার দিই। এখন অনেক ক্লাসে আমি পাবলিকলি নিচ্ছি আর কি, যাতে সবাই উপকৃত হতে পারে। আমরা বলবিদ্যা কোর্সের কোথায় ছিলাম? লেকচার আজকে 5, ঘূর্ণন গতিবিদ্যা চ্যাপ্টারের। আমরা বলবিদ্যা কোর্সটি প্রায় শেষের মধ্যে আর কি। আজকে আমরা দেখব জড়তার ভ্রমক নির্ণয় সম্পর্কিত একটি দুটি প্রতিপাদন দেখব। এই চ্যাপ্টারে আর একটি লেকচার লাগতে পারে। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। ওকে, প্রশ্নে চলে যাচ্ছি। অধ্যায়ের নাম আমি লিখে রাখছি ঘূর্ণন গতিবিদ্যা। ঘূর্ণন গতিবিদ্যা প্রশ্নটা আমি একটু দেখে নেই। সম্ভবত চাকতি করাবো আজকে। কোনো পাতলা বৃত্তাকার চাকতির, কোনো পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী, সম্ভবত হ্যাঁ, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে প্রশ্ন দেখে নিলাম। জড়তার ভ্রামক, অনার্স প্রথম বর্ষের খুব একটা বেশি দিন বাকি নেই, কিন্তু এই ছুটি ছাট শেষ হলে কিন্তু তোমাদের পরীক্ষার ডামাডোল শুরু হয়ে যাবে, আগেই বলতেছি। ফর্ম 5 পরে যারা বেশি এনরোল করো তাদের জন্য আগেই বলে রাখছি যে তোমরা দ্রুত এনরোল করো। যারা এনরোল করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আবারও। তো যাই হোক, দেখি আমরা এই প্রশ্নটা একটু প্রতিপাদন করি। পাতলা চাকতি ডিস্ক, যদি আমার কাছে একটা ডিস্ক নেই, তোমরা গানের ডিস্ক দেখেছো, গানের ডিস্কের মধ্যে আঙ্গুল দিয়ে ঘুরিয়েছো, খেলেছো। যাই হোক, ওই গানের ডিস্ক মনে করো একটা পাতলা চাকতি। তার ওই যে কি মাঝখানে যে ছিদ্র আছে, ছিদ্রের মধ্যে কোন একটা দ্বন্দ্ব দিয়ে মানে রোটেট করালে আর কি জড়তার ভ্রমক কত, এরকম একটা প্রশ্ন। তার জন্য আমি একটা ডিস্ক একটা অঙ্কন করতেছি। এটা একটা ডিস্ক বললাম। এ বড় করে নেই। হ্যাঁ, কেন্দ্র আর একটু বড় করি। চিত্র যত বড় হবে তত আমাদের প্রতিপাদনগুলো সুবিধা হয় পড়তে, আমার যেটা মনে হয় আর কি। চিত্রটাই খুব ভালো করে শেখা উচিত। ওকে, আচ্ছা আমি কেন্দ্র দিয়ে নিচ্ছি। সরি, এটা ডিস্কের কেন্দ্র। এটা কি রে বাবা? ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ওকে। ব্যাসার্ধ কত ধরবো আমরা? সব জায়গায় রেডিয়াস বা ব্যাসার্ধ আর ধরে আমরা আর ধরলাম। ঠিক আছে। সুমন আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তোমাদের খবর নাই, খুব হতাশ আমি। হতাশ মানে খুবই খারাপ লাগলো। তোমরা, সুমন, তোমরা আসো না অফলাইনে, কিন্তু বলেও যাও নাই। হ্যাঁ, বলেও গেলা না কোথায় গেছো, এর খুবই খারাপ লাগলো আর কি। জিনিসটা ভালো লাগলো না। হ্যাঁ, এতদিনের একটা সম্পর্ক তোমাদের সাথে, তোমরা বলেও গেলে না যে স্যার কেন আসতেছি না। হ্যাঁ, খুবই খারাপ লাগলো।
খুবই খারাপ লাগলো দেখে, খুব সহজেই প্রকাশ করলাম। খারাপ লাগাগুলো খুব সহজে প্রকাশ করতে হয়। যাই হোক, আচ্ছা, এই যে পাতলা বৃত্তাকার পাতের জড়তার ভ্রমক, এটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলও আছে, প্রতিপাদন লাগে না, সূত্রটা লাগে। অনেকের প্রতিপাদন দেখতে ইচ্ছা করে আর কি, অনেকের ইচ্ছা করে, তারা দেখতে পারো। আচ্ছা, এখন বাক্সের মধ্যে বাক্স বা বাক্সে বাক্সে বন্দি বাসা, অনেক অনেক গানও আছে। এর মধ্যে জড়তার ভ্রমক নির্ণয় করতে হলে ক্ষুদ্র ক্ষুদ্র, মানে আমরা একটা বস্তুর জড়তার ভ্রমক নির্ণয় করতে গেলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিবেচনা করি আগে। তো এটার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হবে কি, আরেকটা আরেকটা আমি চাকতি অঙ্কন করবো। যাই হোক, এভাবে না। আচ্ছা, এরকম আরেকটা অঙ্ক, আরেকটা চাকতি, মানে বৃত্তের চাকতি চিন্তা করব, কিন্তু ছোট, এর চেয়ে একটু ছোট। কিভাবে, কিরকম ছোট? এই মাঝে একটা চিন্তা করো, ডিস্কের মধ্যে আরেকটা ডিস্ক চিন্তা করব। কিরকম? এই ডিস্কের মধ্যে আরেকটা ডিস্ক চিন্তা করব। হুম কিভাবে চিন্তা করব একটু দেখি। এই যে হবে, এখন হবে। আচ্ছা দেখো, ডিস্কের মধ্যেই আরেকটা ডিস্ক আমি চিন্তা করলাম। এই এইগুলো, এটা ক্ষুদ্র একটা অংশ, কেন্দ্র হতে কত দূরত্বে? এক্স দূরত্বে। আর এইটুকুর থিকনেস কত হবে? ডিএক্স। তাহলে কেন্দ্র হতে এক্স দূরত্বে আরেকটা ডিএক্স পুরত্বের আরেকটি চাকতি কল্পনা করি, ওকে। ওটা দেখে নিচ্ছি লাইভে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যেহেতু এটা একই সাথে প্রাইভেট এবং পাবলিক গ্রুপে ক্লাস চলছে। আমি একটু মেনশন করি আমার প্রাইভেট গ্রুপের ছেলেপেলেদের। ওকে, ওকে, ঠিক আছে। এখন আমি যদি বলি, এই একটি পুরা যে রেড, মোট মানে আর ব্যাসার্ধের চাকতির ভর কত? এম। আচ্ছা, এই যে চাকতির, আমরা সমাধানে আসি। ঠিক আছে, ভর ক্ষেত্রফল বের করে নিলাম, ভর এবং ক্ষেত্রফল বের করে নিলাম। এখন ওই যে এক্স দূরত্বে যে এক্স ব্যাসার্ধের, হ্যাঁ, এক্স ব্যাসার্ধের যে একটা মাঝখানে ডিএক্স প্রত্যের চাকতি আছে, এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল কত আমাদের নির্ণয় করতে হবে। অতএব এক্স ব্যাসার্ধের এক্স ব্যাসার্ধের চাকতির পরিধি 2 পাই এক্স। অতএব এক্স ব্যাসার্ধের চাকতির ক্ষেত্রফল কি লিখতে পারি? 2 পাই এক্স, সাথে যদি আর একটা ডিএক্স গুণ করে দিই, মানে তার পুরুত্ব গুণ করে দিই। 2 পাই আর এক ধরনের পরিধি, মানে একটা দৈর্ঘ্য, ডিএক্স আর একটা দৈর্ঘ্য, ডিএক্স একটা দৈর্ঘ্য, পুরুত্ব বোঝায় আর কি, কি পুরুত্ব বোঝায়। তাহলে এটা হয়ে যাবে ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণন আরেকটা দৈর্ঘ্য হয়ে যাবে কি? ক্ষেত্রফল। মানে আমরা বলি দৈর্ঘ্য গুণন প্রস্থ, ওকে। তাহলে এটা যদি 2 পাই আর, এটা পরিধির একটা ক্ষেত্র, পরিধি একটা কি? দৈর্ঘ্য না? বৃত্ত কেটে সোজা লম্বা করলে, হ্যাঁ, ওটা একটা সোজা যদি তার হয়ে যায়, সেটাকে কি বলা হয়? 2 পাই আর। এটা হয়ে যাচ্ছে 2 পাই এক্স ডিএক্স। হুম ঠিক আছে, এটা আমার কাজে লাগবে। কি কাজে লাগবে আমি একটু দেখে নেই। এই যে এখন আমরা একটা ঐকিক নিয়ম করবো। কিভাবে ঐকিক নিয়ম করবো একটু দেখি, পরের স্লাইডে যাই। পাই আর স্কোয়ার ক্ষেত্রফলের ভর এম বলা যেতে পারে। পুরো বস্তুটার ভর হচ্ছে এম, তার মানে পুরো বস্তুটার ক্ষেত্রফল, ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটাই বলে না কেন, পাই আর স্কোয়ার, এটাকে বলবো আমরা কি? তার ভর কত? এম বলা যায়। অর্থাৎ এককে কত? একক ক্ষেত্রফলের ভর এম বাই পাই আর স্কোয়ার।
অতএব 2πx dx ভর m পাই r স্কয়ার 2πx dx। এই ভরটাকে আমরা কি বলবো? অতএব dm, ক্ষুদ্র ভর। কি বললাম? ক্ষুদ্র ভর dx। হ্যাঁ, আচ্ছা, ওকে, হলো। আচ্ছা, এখন আমাদের কি কাজ হবে? জড়তার ভর নির্ণয় করা। দেখি কমেন্টসে কারো কিছু আছে কিনা। জড়তার ভ্রামক নির্ণয় করা। জড়তার ভ্রামক কিভাবে নির্ণয় করব? ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক অতএব ডিআই, ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক ইকুয়াল টু ডিআই ইকুয়াল টু আই ইকুয়াল টু এম আর স্কয়ার। এম মানে কি? ডিএম। আর স্কয়ার মানে কি? কোনটা দেখো, চিত্র দেখো। আর স্কয়ার মানে কোন আর? এই যে ক্ষুদ্র অংশ মানে কোনটা রে বাবা? এই যে এটা। আর মানে কত? এক্স স্কয়ার। তাহলে এই ক্ষুদ্র অংশের, ক্ষুদ্র সার্কেল এবং ক্ষুদ্র চাকতির আর কি, মাঝখানে যে ছোট চাকতি, সেই চাকতিটার ভর হচ্ছে ডিএম। হ্যাঁ, এই যে এইটুক থিকনেসের। আর ব্যাসার্ধ কত? এক্স স্কয়ার। ওকে, ডিএম এর মান এখন বসাবো। এটা 1 নং দিয়ে রাখতে পারো। ডিএম এর মান বসিয়ে পাই কি হচ্ছে? এম পাই আর স্কয়ার, ওকে, 2πx dx মাল্টিপ্লাই এক্স স্কয়ার। ঠিক আছে, এটা কিন্তু লেখা যেতে পারে। এখন আমাদের কাজ হবে কি? ইন্টিগ্রেশন করা। ডি আই, সবগুলো বিষয় আমরা, সবগুলো ধ্রুবক বিষয় আমরা বাইরে রাখবো। কি কি আসতেছে দেখি আমরা। এম পাই আর স্কয়ার 2π এক্স কিউব ডিএক্স, এগুলো সব ধ্রুব রাশি। দেখো, এম পাই আর 2π এগুলো ধ্রুব রাশি। শুধু পরিবর্তন হবে কোনটা? এক্স। মানে তুমি মাঝখানের যে চাকতিটা নিয়েছিলে সেটা এক্স এর মান তুমি কম বেশি করতে পারো। হ্যাঁ, তাহলে আর এই যে পুরোটার, এটা এক্স। হ্যাঁ, আর পুরো লিমিট কত হবে? 0 থেকে r। লিমিট কত হবে? 0 থেকে r। কারণ একটা অক্ষের সাপেক্ষে যখন চাকতি ঘোরে, অক্ষ থেকে 0 থেকে শুরু হয় এবং সর্বশেষ চাকতির যে অংশ সেটা কোন পর্যন্ত? আর পর্যন্ত। সেই পুরো চাকতিটাই ঘোরে, এই জন্য লিমিট হচ্ছে 0 to r। এখন ইন্টিগ্রেশন অফ ডিআই মানে কত? আই। এরপরে কি আসবে? এম 2π, আমি ওভাবে লিখে দিলাম 2π এম পাই আর স্কোয়ার। এখানে কি হচ্ছে? এক্স এর উপরে 3+1, 3+1, 0 to r। হ্যাঁ, এখন লিমিট বসিয়ে দিলে একটা সূত্র চলে আসবে কিন্তু। হ্যাঁ, লিমিট বসিয়ে দিলেই সূত্র চলে আসবে। আমরা সূত্রটা জানি কিন্তু, হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার। ওকে, ওকে। ওকে, ও এখানে আমি কাটাকাটি যাই, কাটাকাটি করি না। আমি এখনো কাটাকাটি করে নিই নাই। আমি কাটাকাটিটা পরেই করি। ঠিক আছে, আই ইকুয়াল টু টয়েস এম আর স্কোয়ার। আর এখানে কত আসতেছে? উপরে হচ্ছে x⁴, নিচে 4, নিচে আর আর। ওকে, এখন লিমিটটা আমি বসিয়ে দেই। লিমিট বসালে কি হবে? আই ইকুয়াল টু 2m আর স্কোয়ার r⁴/4 মাইনাস 0⁴/4। আমি এরকম করে বুঝিয়ে দিলাম লিমিটটা কিভাবে বসানো লাগে। হ্যাঁ, তাহলে কি হয়ে যাচ্ছে? এই রাশিটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে থাকতেছে কি? r⁴ ভাগ r, r⁴ ভাগ r। আমি একটু এখানে লিখে দিচ্ছি। তাহলে এটা থাকতেছে না। এই 2 দিয়ে r কে 4 কে কাটালে 2 হয়, r স্কোয়ার দিয়ে r4 কে কাটলে r⁴ হয়। তাহলে ফাইনালি আই কি আসতেছে? হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার। বৃত্তাকার চাকতির মাঝখান দিয়ে, মানে কেন্দ্র বা অক্ষ, মানে কি বলবো আর কি, হ্যাঁ, মাঝখান দিয়ে যদি আর কেন্দ্র দিয়ে যদি অক্ষ যায়, তাহলে তার যথাভ্রামক আই ইকুয়াল টু কত? হাফ এম আর স্কোয়ার। এটা হচ্ছে মাঝখান দিয়ে যদি যায়। এখন যদি অক্ষ বলে যে অক্ষ স্পর্শক বরাবর, মানে কি স্পর্শক প্রশ্নটা আমি বলি যে গোলাকার চাকতির অভিলম্ব ভাবে অতিক্রান্ত স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক। হ্যাঁ, স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক। ও আচ্ছা, জড়তার ভ্রামক বলা হয়েছে, এরপর চক্রগতি ব্যাসার্ধ নির্ণয় করি, এরপরে স্পর্শক অক্ষের সাপেক্ষে যাই। এটা ছোট্ট একটা জিনিস। ওকে, অতএব
অতএব চক্রবর্তীর ব্যাসার্ধ কে ইকুয়াল টু রুট ওভার আই ডিভিশন এম, হাফ এম আর স্কোয়ার ভা ডিভিশন এম। ওকে, আবার আবার না, প্রশ্ন যদি আরেকটা হয়ে থাকতো এটাই, এই প্রশ্নে যদি কি বলতো যে যদি স্পর্শকের সাপেক্ষে এটা যদি বলতো, তাহলে চিত্রটা কিরকম হতো, ঠিক ওই রকমই হতো, যা ছিল তাই হতো। আমি আবার একটু রাফলি অঙ্কন করছি। আচ্ছা, এটা না আমি শেপ নিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, একটু দেখো, এত কিছু করেছি, আসল জিনিসটাই ভুলে গেছি, অক্ষ দেই নাই। আরে বাবা, হ্যাঁ, এই যে এটা হবে অক্ষ। হ্যাঁ, এই যে চিত্র কমপ্লিট করলাম কেবল। হ্যাঁ, এটা হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রগামী অক্ষ। হ্যাঁ, এরকম ছিল। আর এইটার ক্ষেত্রে যদি স্পর্শ বরাবর বলে, তারপরও কেন্দ্র বরাবরটা লাগবে, এবং এই যে স্পর্শক বরাবর এটা আঁকাইতে হবে, মানে শুধুমাত্র স্পর্শক বরাবর হবে না, এটা করতে গেলে কেন্দ্রও লাগবে, স্পর্শকও লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এটা যদি বলে স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, অভিলম্ব স্পর্শকটা কি অভিলম্ব বরাবর স্পর্শক আঁকবে, লম্ব বরাবর স্পর্শক, স্পর্শক বাঁকা হতে পারতো লম্ব বরাবর, তখন এইরকম একটা চিত্র আঁকাইতে হতো। এতক্ষণ যা করেছি আমি, এতক্ষণ যা মানে আমি আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার এটা যে প্রমাণ করেছি, এতটুকু পর্যন্ত করতে হবে। দেন তারপরে কি আবার এটুক লাগবে, এটুক সেম, এটুক সেম আবার সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী, অনুযায়ী আই ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার, হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার। এই গ্যাপটা কত রে বাবা? এই গ্যাপটাও তো আর, তাই না? এর ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, এই গ্যাপটাও কত হবে? আর। সমান্তরাল অক্ষ অনুযায়ী আমি, সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী কোন বস্তুর, হ্যাঁ, যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এটা কত বের করেছে, হাফ এম আর স্কোয়ার, এবং তার সমান্তরাল অপর একটি অক্ষ, এটা কেন্দ্র মানে কি, এটা ভরকেন্দ্র, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, হাফ এম আর স্কোয়ার। হ্যাঁ, এটা ডিস্কের ভারকেন্দ্র হতে পারে, কেন্দ্র হতে পারে, একই কথা। আর তার সমান্তরাল আরেকটা যে অক্ষ থাকবে তার, হ্যাঁ, মধ্যবর্তী দূরত্বের বর্গের বর্গ গুণন ভর, পড়াইছি না? তাহলে বস্তুর ভর এবং ওই দুই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমষ্টির সমান, মনে আছে তো নাকি? এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হাফ এম আর স্কোয়ার, এবং তার সমান্তরাল একটা অক্ষ হতে হবে, তার মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার করবো এবং ভর গুণ করবো এবং সেটা যোগ করবো। তাহলে যদি স্পর্শকের সাপেক্ষে চাই তাহলে ওইটুকু প্রমাণ করে আমরা এইটুকু দেবো। যদি কেন্দ্রগামী চাই তাহলে এইটুকুতে শেষ, আর যদি স্পর্শকের সাপেক্ষে চাই তাহলে আরো এইটুকু আমাকে করতে হবে। কথা বুঝতে পেরেছো? এটা সহজেই মানে একদম ধরে নিবা বা মুখস্থ লিখবে এটা কিন্তু হবে না। তাহলে এখান থেকে কত আসতেছে, আই ইকুয়াল টু কত হবে, 3/2 মনে হয়, হাফ প্লাস, হ্যাঁ, হাফ 3/2, ঠিক আছে, 3/2 এম আর স্কোয়ার হয়ে গেল। অতএব কে ইকুয়াল টু রুট ওভার আই ডিভিশন এম। তাহলে কি আসে,
3/2 m r² ডিভিশন m কাটা, তাহলে কি হচ্ছে 3/2 r। এই হলো আমাদের কে। তো এইভাবে যদি সমাধান করতে পারো তাহলে তোমরা কিন্তু ভালো মার্ক পাওয়ার আশা করতে পারো। আমি এখন বেশিরভাগ ক্লাস আমি একটু লাইভ করে দিচ্ছি। হুম, অনেকে যাতে উপকৃত হতে পারে, অনেকে দেখে, অনেকে কোর্স নিতে আগ্রহী, ক্লাসগুলো দেখে হয় আর কি, এই জন্য সবকিছু মিলে দেওয়া হয় আর কি ক্লাসগুলো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। বেশিক্ষণ আর কন্টিনিউ করবো না, কারণ বুঝতেইছো যে একটা বিশেষ সময় চলছে আমাদের। ওকে, আজকে অনার্স প্রথম বর্ষের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আর যারা ভর্তি ইচ্ছুক আছো তারা অবশ্যই যোগাযোগ করবে, ইনবক্স করবে। আর এই ক্লাসগুলো কিন্তু স্লাইড আকারে কিন্তু দিয়ে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং ক্লাসগুলো কিন্তু পরীক্ষা পর্যন্ত সেভ করে রাখা হয়। ওকে, এই জন্য এর চেয়ে ভালো কোনো অনার্সের জন্য অনলাইনের চেয়ে ভালো প্ল্যাটফর্ম আমার মনে হয় হতে পারে না, কারণ অনেকেই কর্মব্যস্ত থাকে অনার্সে ওঠার পরে। ওকে, সকলে ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।